নমস্কার। নাগরিক মানে সবাইকে স্বাগত। শেষ পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য একটা সুখবর। সুখবরের কিছু নেই। যেখানে যোগ্য হয়ে চাকরিহারা হয়ে গেল মূলত এসএসসির দুর্নীতির কারণে, সেখানে কোনো সুখবরের কোনো কিছুই নেই। এখানে শুধুমাত্র তাদের ফর্ম ফিল আপের সুযোগ দিয়েছে, যেটা সম্পূর্ণভাবে চাকরিহারাদের জন্য আর্তনাদের। সুখবরের কিছু নেই। যারা চাকরি হারিয়েছে তাদের কাছে এই নতুন নোটিফিকেশন এবং পরীক্ষায় বসা এটা নতুন করে আর্তনাদের সমান। কারণ একবার যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে এবং সরকারি দুর্নীতি বা নিয়োগকারী সংস্থা এসএসসির দুর্নীতির কারণে তাদের চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে তাদের এই শিক্ষাকর্মীদের নিয়ে যা অবস্থান, তাতে বিচার অবস্থার প্রতি সবারই প্রশ্নচিহ্ন আসা স্বাভাবিক। যেখানে জুডিশিয়াল সায়েন্স বলে যে জিনিসটা থাকে, যেখানে সিবিআইয়ের তদন্তের নিরিখে যোগ্য অযোগ্য নির্বাচিত হয়ে থাকে, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মীতে বেশি দুর্নীতি হয়েছে, সুতরাং তাদের সুযোগ দেওয়া যাবে না, সেই ভাবনাটা প্রকাশ করা কতটা দুঃখের চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাই, যোগ্য কর্মীরাই বুঝতে পারে। যেখানে যোগ্য গ্রুপ টিচাররা ডিসেম্বর পর্যন্ত চাকরির সুযোগ পেল, সেখানে গ্রুপ সি গ্রুপ ডিদের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্বিকার এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি নির্বিকার। এটা সত্যিই খুব অন্যায়। যাই হোক, শেষ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডিদের ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হলো নতুন করে, এবং তার পূর্বে স্কুল সার্ভিস কমিশন টেন্টেড লিস্ট প্রকাশ করলো। সেখানে থার্ড আরএলএসটিতে নন টিচিং স্টাফের 2016 সালের যে টেন্টেড লিস্ট তার প্রকাশ। ভাবুন কতগুলো টেন্টেড রয়েছে এবং এই টেন্টেডের জন্য কত যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পায়নি সেটা ভাবুন। কিন্তু তার বাইরে ব্যতিরেকে যোগ্যতা নিরিখে যে গ্রুপ সি গ্রুপ ডিরা পেয়েছে, তাদের সত্যি স্যালুট জানানো স্বাভাবিক। যারা পেয়েছে, যারা কম্পিটিশনমূলক এক্সাম দেয়, তারাই বোঝে এত দুর্নীতির মাধ্যমেও যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে তাদের কাছে কতটা পরিশ্রম সাধ্য ছিল বিষয়টা। তাদেরকে কিন্তু কেউ কদর করলো না সমাজের। দেখুন টেন্টেড লিস্ট দিয়েছে এবং টেন্টেডের সংখ্যা কিন্তু শুধু 1-2 পেজে না, টোটাল 52 পেজ টেন্টেড সংখ্যা দিয়েছে। টোটাল 52টা পেজের টেন্টেডের সংখ্যা দিয়েছে। টেন্টেডেরদের রোল নাম্বার এবং নাম দিয়েছে। নন টিচিং স্টাফ মোট 52টা পেজের দিয়েছে, কিন্তু কোন স্কুলে চাকরি করে সেগুলো উল্লেখ করেনি। তাহলে ভাবুন এই সরকারি পোষিত হবে কীভাবে দুর্নীতিটা হয়েছে। এই সংখ্যাটা দেখুন আপনারা, প্রায় 52 পেজের ধরে এই সংখ্যাটা। এদের জন্যই কিন্তু দোষ এই টেন্টেডদের তুলনায় সবচেয়ে নিয়োগকারী সংস্থার বেশি। আপনারা কি মনে করেন? নিয়োগকারী সংস্থার কি ইচ্ছা ছিল, উচিত ছিল যে দুর্নীতির মাধ্যমে টেন্টেডকে নিয়োগ করা? এরা তো আমনাগরিক। এই আমনাগরিককে আপনি কতজনকে দোষ দেবেন? সুবিধা কে নিতে না চায়? মানুষ মাত্রই সুবিধাবাদী। কিন্তু এদের যতটা দোষ, তার তুলনায় দোষ কার বেশি? সবচেয়ে যে কন্ডাক্ট করেছে সেই কন্ডাক্টরের দোষ বেশি। কিন্তু সেই কন্ডাক্টরের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্বিকার। সেই কন্ডাক্টরকে আবার নতুন নিয়োগের নির্দেশ। এই নতুন নিয়োগে যদি আবার দুর্নীতি করে, সে বিষয়ে সুপ্রিম কোর্ট কী করবে? শুধু ব্যক্তিবিশেষে শাস্তি দেওয়া যায়? দেখুন সেই লিস্ট। আপনারা এসএসসির ওয়েবসাইটে পেয়ে যাবেন। প্রায় টোটাল 52 পেজ রয়েছে। দেখি সংখ্যাটা কত দাঁড়াচ্ছে। সেখানে গ্রুপ সি গ্রুপ ডি ভাগ করে দেয়নি।
টোটাল 3502 না না টোটাল 3512 জনের টেন্টেডের তালিকা দিয়েছে। আপনারা ভাবুন 3512 জন অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদের কাছে যদি মিনিমাম 1,00,000 টাকা করেও নেয়, সেটা তো কখনোই নেয়নি, তার বেশি নিয়েছে, তাহলে কত পরিমাণ অর্থ দাঁড়ায়? এই অর্থটা কোথায় গেল, কোথায়? সিবিআইডি এর চার্জশিটে এই অর্থর অনুসন্ধান কি পেল? 3512 টিচার পোস্টে 1806, এই বিষয়ে ইডি সিবিআই কতটা অর্থ উদ্ধার করতে পারল এবং এই অর্থ কোথায় গিয়েছে? এই চ্যানেলগুলো কি সিবিআইডি খুঁজে পেয়েছে? আপনারা ভাবুন, এই 3512 জন কিন্তু এ রাজ্যের বাসিন্দা, এ রাজ্যের নাগরিক। তারা কিন্তু আজকে প্রতারিত, তারা অন্যায় করেছে, তারা একটা জায়গায় ইনভেস্ট করেছে, কাজ করতে পেয়েছে। এর জন্য দায়ী কিন্তু সর্বোপরি নিয়োগকারী সংস্থা। এদের দোষের ঊর্ধ্বেই কিন্তু সবচেয়ে নিয়োগকারী সংস্থা, কারণ নিয়োগকারী সংস্থা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে। সুতরাং এদেরকে যতটা দোষ দেবেন তার তুলনায় কিন্তু প্রথম এবং সার্বিক দোষ কিন্তু নিয়োগকারী সংস্থার। এরা একটা কাজ পাওয়ার লোভে অর্থ দিয়েছে। ভাবুন, এরা অবশ্যই দুর্নীতিগ্রস্ত, এরাও সমান দোষী, কিন্তু নিয়োগকারী নির্বাচিত সরকারের তারা একটা নিয়োগকারী সংস্থা, সে কেন এই পন্থা অবলম্বন করবে? তার কি দায়িত্ব? কিন্তু আপনারা হন 3512 পরিবার এই রাজ্যের নাগরিক, এই রাজ্যের নির্বাচিত সরকারের দ্বারা প্রতারিত। এটা কি দ্বিতীয় সারদা না? দ্বিতীয় সারদার মতো হচ্ছে না? 3512 ওইদিকে 1803 না 6, সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? প্রায় 5300 জন শুধুমাত্র এসএসসি নিয়োগে। রাজ্যের অন্য নিয়োগে হয়নি? এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে? পূর্ব নিয়োগ দুর্নীতি, কলস নিয়োগ দুর্নীতি বা অন্য কোনো নিয়োগের দুর্নীতি হয়নি? তাহলে এ রাজ্যের শুধুমাত্র এসএসসিতে 2016 সালে 3512 এবং 1806, 5300 সামথিং, এই 5300 জন নাগরিক বা পরিবার এ রাজ্যের নির্বাচিত সরকারের দ্বারা প্রতারিত। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এ রাজ্যের নির্বাচিত সরকারের দ্বারা প্রতারিত। এই প্রতারণার বিরুদ্ধে বা প্রতারণার জন্য বিচার ব্যবস্থা কী পন্থা, কী নির্দেশ দিয়েছে বা কী শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলতে পারবেন? কিন্তু এই পরিবারগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে গেল। এই পরিবাররা যখন অর্থের বিনিময়ে চাকরি নিয়েছে, এদের জন্য যোগ্য 5300 জন বা 3500 জন গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষকে 1800 জন যোগ্যরা পায়নি, যোগ্যরা বঞ্চিত হয়েছিল এদের জন্য। কিন্তু এই পরিবারগুলো যারা দিয়েছে, এ রাজ্যের বাসিন্দা, তারা কিন্তু ইনভেস্ট করে দিয়েছে। সেটা জমি বিক্রি করে হোক, মা বাবার গয়না বন্ধক রেখে হোক, বা বিভিন্ন উপায়ে অর্থ ইনভেস্ট করে দিয়েছে। এদের পরিবারগুলো কিন্তু আজকে ধূলিসাৎ। একটা মাস বয়ে এসে কাদের জন্য এরা ধূলিসাৎ হলো? কাদের? এটা তো দ্বিতীয় চিটফান্ডের মতোই। এটাকে কি দ্বিতীয় চিটফান্ড বলবেন না? সরকার নিয়ন্ত্রিত বা সরকারের ছাতার তলায় বা ছায়ায় কোনো যদি অর্থলগ্নিকারী সংস্থা গজে ওঠে, সৃষ্টি হয়, আমনাগরিক রাজ্যের যদি সেখানে ইনভেস্টমেন্ট করে এবং সেটা যদি 2 নম্বরই কোম্পানি হয়, সেটা যদি উঠে যায়, তার জন্য যেমন আমনাগরিক সর্বস্বান্ত হয় যারা ইনভেস্ট করেছে, সেই রকম একটা নির্বাচিত সরকারের মূল দায়িত্বই ছিল কি? মূল দায়িত্ব ছিল স্বচ্ছতার নিরিখে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা রাজ্যের নাগরিককে পরিষেবা দেওয়ার জন্য, রাজ্যের যোগ্য নাগরিককে নিয়োগ করা। সেখানে রাজ্য সরকার নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে অযোগ্যকে নিয়োগ করেছে, তার বিনিময়ে অর্থ পেয়েছে। সুতরাং এর দায়ভার কার উপর বর্তায়?
আপনারা যারা ইনভেস্ট করেছে তাদেরকে দায়ী করবেন বেশি, না যে যার মূল দায়িত্ব ছিল যোগ্যতা নিরীক্ষে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করা তাকে দায়ী বেশি করবেন? আপনারা ব্যক্তিবিশেষে কতজনকে দায়ী করবেন ভাবুন। নির্বাচিত সরকারের মূল কাজেই ছিল যোগ্যতা নিরীক্ষে কাজ করা। সেই নির্বাচিত সরকারের সেই কমিশন কি কাজ করতে পেরেছে? সে কেন দুর্নীতির আশ্রয়ে অযোগ্যকে নিয়োগ করবে? সেই অযোগ্যদের পথে বসিয়ে দিল সরকার, তাই তো, না অন্য কিছু? আপনারা কি ভাবেন? এর জন্য কি দায়ী এদেরকে বেশি করবেন, না একটা নির্বাচিত সরকারকে বেশি করবেন? এদের পরিবার তো আজকে পথে বসে গেল। সুতরাং কল্পনা করুন বা ভাবুন বা যুক্তি দিয়ে ভাবুন দায় এবং দায়িত্ব কার। এবং আপনারা ভাবুন এই 26,000 চাকরি বাতিল মামলা, যারা মামলাকারী ছিল, এই দুর্নীতির কারণে যাদের চাকরি পায়নি তারা কি সুরাহা পেল? বিচার ব্যবস্থা তাদের কি কোনো সুরাহার ব্যবস্থা করেছে? মানুষ বিচার চায়। বিচার কার হয়েছে বলুন তো? 26,000 চাকরি বাতিল মামলায় বিচারটা কার হয়েছে? বিচার কে পেয়েছে? বিচার প্রার্থী কি বিচার পেয়েছে? এই প্রশ্নটা থাকবে নাগরিক মনের তরফ থেকে। ধন্যবাদ।